নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হলো ভয়। আজকের গল্প গল্প কুঠির থেকে গৃহীত অরিন্দম সরকারের লেখা চন্দ্র উজ্জ্বলা ডামরি, যা আপনাদের সবাইকে আমি শোনাতে চলেছি। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অরিন্দম। তাই শুরু করতে চলেছি আজকের গল্প চন্দ্র উজ্জ্বলা ডামরি। তেলেনাপোতা গ্রামের ভগ্নাংশপ্রায় গেও অক্ষত স্টেশনে ট্রেন থেকে নামবার পর চারিদিকে তাকিয়ে দেখি যাত্রী বলতে কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের লোক আর আমি। ট্রেন চলে যেতেই তারা হম্বিতম্বি করে স্টেশনের নিচে সুড়িপথ দিয়ে নেমে যাচ্ছে। দেখতে দেখতে ভগ্নাংশপ্রায় স্টেশনটা জনশূন্য হয়ে পড়েছে। অবশিষ্ট আমি মাত্র সার। তাই আর কি করি, ওদের চলবার পথকে অনুসরণ করে ছুরিপথ ধরে স্টেশনের বাইরে এসে দাঁড়াতেই হকচকিয়ে পড়লাম। এত লোক গেল কোথায়? কর্পূরের মতো উবে গেল নাকি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী? অদূরেই সন্ধে নেমেছে। খোলা আকাশের নিচে চারিদিকে আবছা অন্ধকার ঘনঘটা পড়েছে। সামনের কাকড় মাটি ফেলা রাস্তাটা খোলা বিস্তীর্ণ মাঠের উপর দিয়ে চলে গেছে উত্তর পশ্চিম বরাবর। তাই আর কি করব, সেদিকে উপেক্ষা করে সন্ধ্যা রাতে খোলা আকাশ বিস্তীর্ণ মাঠের উপর ঝাঁপ দিয়ে পড়লাম। কপালে যা হয় তাই হবে। বেশ কিছু দূর যাবার পর কালো অন্ধকার আরো গাঢ় হয়ে ফুটে উঠেছে দৃষ্টিতে। ঠিক সেই মুহূর্তে দেখতে পাই যে ঠিক আমার বাম দিক থেকেই মাঠের ভিতর থেকে কে যেন হ্যারিকেনেতে আমার দিকে এগিয়ে আসছে। সে কাছে আসতেই তাকে প্রশ্ন করলাম, এই যে ভাই, শুনছেন? আচ্ছা, বলতে পারেন মহেশপুর এখান থেকে কত দূর হতে পারে? হ্যাঁ। লোকটি আমার দিকে আপাদমস্তক নিরীক্ষণ করে সে বলল, সে তো অনেক দূর বাবু, প্রায় 15 থেকে 16 কোষ তো হবেই। সারা রাত ধরে হাঁটলেও সন্ধ্যার আগে তুমি সেইখানে পৌঁছাতে পারবে নাকি সন্দেহ হয়। আহ, তা বাবু, কোথা থেকে আসা হচ্ছে? দেখে তো মনে হচ্ছে সাধন ভজনের লাইনে থাকা লোক। কোথা থেকে আসা হয় বাবু? তার এইরূপ প্রতিক্রিয়া সত্ত্বেও আমি তাকে বলেই ফেললাম, তার কথাটা সত্যি বটে, কারণ পরনের রক্তাম্বর, গড়াই পদ্মবীজের মালাসহ রুদ্রাক্ষ, আর সব থেকে যেটা চোখে পড়ে সেটা হলো উস্কো খুস্কো জটার পাত ও বহুকাল না কামানো দাড়ি। বললাম, ওই আর কি, সময় পেলে অল্প স্বল্প সাধন ভজন করেই দিনটা কাটিয়ে দিই, আর সাধু সঙ্গের খোঁজে দেশ বিদেশ ভ্রমণ করে বেড়াই। আসছি হচ্ছে মহেশপুর থেকে। কয়েকদিন ওখানে আঘরিদের আখড়া বসেছিল, তাই কয়েকদিন ওইখানেই কাটানোর পর আবার নতুন কিছুর সন্ধানে বেরিয়ে পড়েছি, এই আর কি। আহ, 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 আহ। লোকটি তখনও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বললেন, বাহ বাহ, তাহলে তো আপনি পুরোপুরি সাধু মশাই হলেন। চলুন চলুন, হাঁটতে হাঁটতে কথা হবে। আগে, আমার নাম শ্যামাচরণ দাস। এই গ্রামের শান্তিরাই জমিদারের একমাত্র নায়েব। মাঠ জরিপের জন্য এসেছিলাম। এখন
জমিদার বাড়ি ফিরে যাচ্ছি। এতক্ষণ তার দিকে এতটাও বা লক্ষ্য করিনি। আসলে অন্ধকার এতটাই গভীর, তাতে কিছু ধার্য করা অসম্ভব বটে। একটু লজ্জিত হয়েই তাকে বললাম, আগে আগে মার্জনা করবেন। আমি ঠিক আপনাকে বুঝতে পারিনি। অসহায়কে ক্ষমা করবেন। আমি সত্যিই লজ্জিত। আপনাকে ঠিক আমি চিনতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করবেন। আরে আরে, এ কি বলছেন আপনি? আমার পাপ লাগবে যে, এমনটি বলে আমার পাপের ভাগীদার করবেন না। আসলে দোষটা এই অন্ধকারেরই বটে। আপনার নয়। নিশ্চয়ই নিশ্চয়ই, যদি কিছু মনে না করেন, একটি প্রশ্ন করতে পারি কি? হ্যাঁ। নায়েবের এইরূপ মনোবত্র দেখে তার উপর ভক্তিশ্রদ্ধা যেন আরেক গুণ বেড়ে গেল। তার এইরূপ মানবিকতার ভাব দেখে হেসে বললাম, আগে অনুমতি নিয়ে লজ্জা দেবেন না। স্বাচ্ছন্দ্যে প্রশ্ন করতে পারেন, কোনো কিছু মনে করব না। সে অনুমতির আনন্দে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বলল, আহ, আহ, ওই এই কথা। আগে আগে দয়া করে যদি আপনার নামটা এই অধমকে জানবার সুযোগ করে দেন, তাহলে আমার কথা বলতে একটু সুবিধা হয় আর কি। বললাম, ও, এই কথা। তারকনাথ, পুরো নাম তারকনাথ মুখুজ্জে, বাড়ি বর্ধমান জেলায়। নায়েব মশাই প্রফুল্লতার স্বরে আমায় বললেন, ব্রাহ্মণ, কত সৌভাগ্য আমার, কত সৌভাগ্য! আপনার মতো মানুষের সঙ্গে বাক্যালাপ করতে পেরে আমি নিজেকে কৃতার্থ বোধ করছি। আহ, 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 আহ। হাঁটতে হাঁটতে আমরা জমিদার বাড়ির সামনের প্রবেশদ্বারে এসে সম্মুখে চলে এসেছি। সেই স্থানে দাঁড়িয়ে নায়েব আমাকে বললেন, ঠাকুর মশাই, এই অধমকে একটি আবেদন আছে আপনার উপর। আপনি কিন্তু তা মানা করতে পারবেন না, তাহলে কিন্তু আমি খুব দুঃখ পাব। নায়েবের এইরূপ কথা শুনে আমি তাকে বললাম, হ্যাঁ, বলুন না, স্বাচ্ছন্দ্যে বলতে পারেন। তাতে নায়েব বললেন, আগে তো আগে তো শুনি। আগে কিছু যদি মনে না করেন, তাহলে আজকের রাতটা আমার অতিথিশালায়, মানে এই জমিদার বাড়ির অতিথিশালায় আতিথেয়তা করে আমার কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আপনি যদি মানে এইখানে থাকেন আর কি। মনে মনে ভাবছিলাম কোথায় বা রাতটা কাটাবো, কোথায় বা রাতটা কাটানো যায়। আমাদের মতো এই ভবঘুরে মানুষদের তো এটাই চিন্তা। খিদেও পেয়েছে, কখন না খেয়েছি। এই প্রস্তাব পাওয়ার পর চিন্তাটা যেন নিরাময় হলো। সৃষ্টিকর্তা যে এইভাবেই নিরাকার সমস্যাটা সমাধান করে দেন, তাই তিনি তো অন্তর্যামী। বললাম, বিলক্ষণ মশাই, নিশ্চয় নিশ্চয়। আমিও একটু চিন্তা করছিলাম বটে, যে রাতটা কোথায় কাটানো যায়।
কিছুই তো চিনি না। আপনি এমন দেবদূতের মতো সুযোগ করে দেবেন ভাবতেই পারিনি। আগে ঠাকুর মশাই, এমনটা বলবেন না। এটা এটা আমার কর্তব্য আপনার প্রতি। আর আপনি যে ব্রাহ্মণ বলে কথা, এমন সেবা এমন সেবা দেওয়ার সুযোগ যে কজনার ভাগ্যে হয়। আসুন আসুন ঠাকুর মশাই, বাড়ির ভেতরের দিকে আসুন। নায়েবের সঙ্গে জমিদার বাড়িতে প্রবেশ করলাম। সুবিশাল অট্টালিকা, চাঁদের আলোয় যেন ঝকঝক করছে। প্রবেশদ্বারে দুইজন প্রহরী লাঠি হাতে বলশালীর মতো দাঁড়িয়ে আছে। প্রবেশদ্বারের বারান্দায় বড় একখানি ঝাল লণ্ঠন, তার দক্ষিণের হাওয়া লেগে মৃদু মৃদু যেন দুলে চলেছে। তার ফলে দেওয়ালো টানানো রাজরাজাদের অয়েল পেন্টিংগুলো আবছা অন্ধকার আলোতে যেন একটু অস্বস্তিই লাগছে। নায়েব মশাই হাঁক দিয়ে বললেন, নটবর, ও নটবর, কোথায় গেলি? দেখতে পেলাম ভিতর বাড়ি থেকে ধুতি গামছা গলায় দেওয়া মোটা ধরনের একটি লোক নায়েব মশাইয়ের সামনে এসে দাঁড়ালো। দাঁড়ানো মাত্রই নায়েব তাকে হুকুম করলেন, এই যে নটবর, আমার সাথে যাকে দেখছো উনি হলেন ঠাকুর মশাই। উনি আজকে আমাদের অতিথিশালায় আতিথেয়তা করবেন, বুঝলে? ওনাকে উত্তরের ভালো ঘরটা দেবে, আর দেখবে ওনার যেন কোনো অসুবিধা না হয়। যাও, ঠাকুর মশাইকে নিয়ে যাও। ঠাকুর মশাই, আপনি ওর সাথে যান। আমি জমিদার বাবুর কাছে গিয়ে হিসেবটা দিয়ে আসি খন। তারপর আপনার সাথে দেখা করছি, কেমন? নটবর, যাও, ঠাকুর মশাইকে নিয়ে যাও। নটবর নায়েবকে মাথা নাড়িয়ে অনুমতি নিয়ে আমাকে নিয়ে আতিথেয়তাশালায় চলে এলো। বেশ বড় একখানি ঘর, দক্ষিণে জানালা, শোয়ার জন্য বিছানা, পিপাসার জন্য কুয়ো ভর্তি জল ঘরের এক কোণে রাখা আছে। সব কিছুই দেখিয়ে দিয়ে নটবর বললেন, আজ্ঞে বাবু মশাই, এই হলো আপনার ঘর। আপনি ওই বিছানার উপর গিয়ে বসুন। আমি আমি এক্ষুনি আসতাছি। বসুন, ওইখানে ওইখানে বসুন ঠাকুর মশাই, বসুন। বলে নটবর ঘর থেকে বেরিয়ে গেল। আর যখন ফিরে এলো, সঙ্গে নিয়ে এলো এক ধামা চিড়ে বাতাসা, গোবিন্দভোগ চাল, কাঁসার বাটিতে এক সের দুধ ও ঘি, আর মুগের ডাল। নটবর বলল, এই এই নিন ঠাকুর মশাই, নায়েব মশাই পেঠিয়ে দিলেন, খেয়ে নিন। আর রান্নার জন্য এই সামগ্রীগুলো পেঠিয়ে দিলেন। নিন নিন ঠাকুর মশাই, নিন। এই বলে নটবর চলে গেলেন। আর যাওয়ার আগে ঘরে আরও দুটো প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন। আমি খেয়ে দিয়ে রান্না চাপিয়ে দিলাম, গোবিন্দভোগ চাল ও ডাল দিয়ে খিচুড়ি। রান্না শেষ হতে খেয়ে দিয়ে গা এলিয়ে দিলাম বিছানার উপর। দিব্যি নরম রাত, গা ভরে চমৎকার ঘুম হবে এই মনে করে ঘুমিয়ে পড়লাম। ঘুমটা ভাঙল তীব্র নূপুরের শব্দে। শুধু চোখ দুটো খুলে কানকে সজাগ ও সচেতন করে তীব্র চাহিদার সাথে নূপুরের শব্দটা শ্রবণ করতে লাগলাম। আর বোঝার চেষ্টা করতে লাগলাম এত রাতে নূপুর পরে কোন নারী হেঁটে চলেছে। এই দুপুর রাতে কে হেঁটে বেড়াচ্ছে এই দুপুর রাতে? ভাবলাম যে কিছুক্ষণ পর হয়তো আওয়াজটা থেমে যাবে, কিন্তু না। আমাকে মিথ্যা প্রমাণ করে
আওয়াজটা আরো বেড়েই চলেছে, থামবার কোনো নিশ্চয়তাই নেই। কথকটা বিরক্ত হয়েই নিজের ধৈর্যটাকে সংবরণ না করতে পেরে উঠে বসলাম খাটের উপরে, দিয়ে কান পেতে শুনতে লাগলাম ও বুঝতে লাগলাম আওয়াজটা হচ্ছে কিভাবে। বুঝতে পারলাম দক্ষিণ দিকের ফুলের বাগানটা দিয়ে আসবার সময় লক্ষ্য করেছিলাম। না, আর তো সহ্য করা যাচ্ছে না। এ কেমন নির্লজ্জের মতো মাঝরাতে নুপুর পরে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, এমন কি তার মানে কি যে মহাশূন্যবান। ছি, ছি। দেখবার জন্য দক্ষিণের জানালায় একটা পাল্লা মেলে ধরলাম, দিয়ে দৃষ্টিপাত করলাম সেটি দেখবার উদ্দেশ্যে। জ্যোৎস্নার ক্ষীণ আলো ফুলের বাগানে একটা ক্ষীণ নীল আলোর আবরণ পড়ে গেছে। প্রথমটা যেটা চোখে পড়ল সেটা হলো, বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকবার পরও তার মূর্তি দেখা গেল না। আঁচল দেখে আমি ধরেই নিলাম যে ওটি একটি মেয়ে মানুষেরই আঁচল। কি করব, বাইরে গিয়ে দেখব ওটাকে? আবার মনে মনে ভাবছি, আমি তো অতিথি হয়ে এসেছি, আমি তো আশ্রয় নিয়েছি এখানে, এই রাত্রে বেরোনোটা হয়তো ভালো দেখাবে না। এই ভেবে আরও কিছুক্ষণ ঠাঁই দাঁড়িয়ে রইলাম। আঁচলটা কিন্তু তখনও দুলে চলেছে, নুপুরের শব্দ তখনও মৃদু মৃদু তালে তালে বেজে চলেছে। কৌতূহলকে না সংবরণ করতে পেরে অদৃশ্য মুক্তিকে দেখবার জন্য ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে এগিয়ে চললাম। বাগানের সামনে এসে দাঁড়াতেই খুব মিষ্টি একটা সুগন্ধ আমার ঘ্রাণকে আশ্বস্ত করল। অদৃষ্ট মূর্তি তখনও চাপা গাছের আড়ালে। এগিয়ে চললাম অদৃশ্য মুক্তির দর্শনের আশায়। এগিয়ে গিয়ে দেখি সেই স্ত্রী মূর্তি লাফিয়ে লাফিয়ে চাপা গাছ থেকে ফুল পাড়ছে। ফুল পাড়া শেষ হলে সেই ফুলের গুচ্ছ তার খোঁপায় নিক্ষেপ করছে। তাকে জিজ্ঞাসা করলাম, কে কে মা তুমি? এত রাত্রে একা একা এই বাগানের ভেতরে কি করছো মা? এই কথা তাকে জিজ্ঞাসা করতেই সে আমার দিকে দৃষ্টিপাত করল, আর দৃষ্টিপাত করতেই সারা বাগানটা যেন আমার দৃষ্টিভঙ্গিকে একবারের জন্য থমকে গেল। এত অপরূপ সুন্দর নারী আমি এর আগে কোনোদিনও হয়তো দেখিনি। কোনো এক দেবলোক থেকে অপ্সরা কুমারী নেমে এসেছে বলে মনে হচ্ছে এই পৃথিবীর বুকে। মন মোহিত করে দেওয়া মতন দৃষ্টি তার। শরীরের রং এই ঘন কালো অন্ধকারেও সোনার তুল্য রশ্মিময়। ঘন কালোকে নরম দুটি ঠোঁটের পাশে ছোট্ট একখানি তিল। সে নরম কণ্ঠে বলে উঠল, আমি নাম আমার চন্দ্রমল্লিকা, কিন্তু আপনি কে? আপনাকে তো এর আগে কখনো এই বাড়িতে দেখিনি। আমি বললাম, হ্যাঁ, ঠিকই বলেছ। আর না দেখবারই কথা। এর আগে তো কোনোদিন এই বাড়িতে আসেনি, তাই তুমি দেখোনি। আমাকে আজ এই জমিদার বাড়ি অতিথিশালায় আতিথেয়তা করে রাখা হয়েছে। নাম আমার তারক, তারকনাথ মুখুজ্জে। কিন্তু মা, তোমার পরিচয়টা তো জানা হলো না। এরপর মেয়েটি আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, আমি
আমি এই বাড়িরই খুব গুরুত্বপূর্ণ, খুব আদরের একজন সদস্য ছিলাম। এই বাগানটা তো দেখছেন, এই বাগানটা আমি নিজের হাতেই বানিয়েছি। আর এই চাপা গাছটা আমার খুবই প্রিয়, খুব কাছের বন্ধু বললেই চলে। তার কথা শুনে কেমন জানি একটা খটকা ডোলা লাগলো মনে। মেয়েটা এমন তেমন কি সব বলছে, কি জানে। সংশয়টা দূর করবার জন্য তাকে জিজ্ঞাসা করলাম, এমন কেন বলছো মা? সদস্য ছিলাম মানে? তাহলে তুমি এখন কোথায় থাকো? এই বাড়িতে কি তুমি আর থাকো না নাকি? সে হেসে বলল, হ্যাঁ, এখানেই থাকি, কিন্তু আবার অনেক দূরে থাকি। দিনের বেলায় মিলিয়ে যায়, আর রাতের বেলায় আবির্ভূতা হই। এই যে আজ যেমন এসেছি, এমনটাই তো হয়। এমনটাই প্রতি রাতে আমি এই চাপা গাছ তলাতেই আসি। আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এ কি সব পাগলের প্রলাপ বকছে মেয়েটা? পাগল নাকি? না, পাগল তো নয়। চোখে মুখের এমন ভাবভঙ্গি কোনো পাগলের হতে পারে না নিশ্চয়ই। চোখে মুখে সব সুস্থ বুদ্ধিসম্পন্ন স্ত্রী বলেই তো মনে হচ্ছে। তাকে ফের আবার বললাম, আমি তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না মা, আর বোঝার চেষ্টাও করছি না। এখন তো তুমি আবির্ভূতা নাকি? আহ, 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 আহ। এটাই যথেষ্ট। অতএব কথা বাড়িয়ে তো বিলম্ব করে লাভ নেই, কি বলো? তাতে মেয়েটি বলল, তাই বরঞ্চ ভালো। আসুন না, আমরা কিছু বাক্যালাপ করে সময়টা কাটিয়ে দিই। ভোর তো হতে আর কয়েক ঘড়ি বাকি। আর ঘুমিয়ে কি হবে? আপনার তো কোনো অসুবিধা হবে না তো বাবু? আপনার কাছ থেকে না অনুমতি নিয়ে সিদ্ধান্তটা একাই নিয়ে ফেললাম যে। আসলে গপ্প করবার মানুষ পাই না যে। আপনাদের ওখানে তো অনেক মানুষ আছে, কিন্তু আমাদের ওখানে তো আর রক্তে মাংস করা মানুষ নেই। আবার একটা কথা, রক্ত মাংস করা মানুষ নেই। এ কি বলছে তখন থেকে মেয়েটা, কিছুই যে বুঝতে পারছি না। দূর, কিচ্ছু বোঝবার উপায় নেই। বললাম, না না, কি আর মনে করব, রাত তো প্রায় শেষই হয়ে এলো। চলো পুকুর ঘাটে গিয়ে বসা যাক। আমরা দুইজন পুকুর ঘাটে গিয়ে পাশাপাশি হয়ে বসে পড়লাম। দুইজন কিছুক্ষণ পুকুরের দিকে চেয়ে থেকে চন্দ্রমল্লিকা বললেন, জীবনটা জলের মতো স্বচ্ছ হলেও মৃত্যুটা কিন্তু যন্ত্রণার ভান্ডার সম। কি বলেন? মৃত্যুটা যন্ত্রণার ভান্ডার সম পর্বত। সবাই দুঃখ পায়, কাঁদবে, পাড়া প্রতিবেশীও সুস্থসা করবে, সবই লোক দেখানো ছলনা। আদতে কারো কিচ্ছু এসে যায় না তাতে, কারো কিচ্ছু না। কি বলেন আপনি? সত্যই বলেছে মেয়েটা। বাস্তবটা এমনই নিষ্ঠুর প্রকৃতি। তাকে তা জিজ্ঞাসা না করেই আর পারলাম না। বললাম, এমনটা কেন বলছো মা? আর তুমি কি করেই বা বুঝলে
মানুষ সবার সাথে ছলনা করে। কথাটা খারাপ হলেও সত্যি বটে। তারপর সে আমার দিকে করুণ করুণ চোখ করে কাঁপা কাঁপা গলায় বললেন, তা শুনে মনে হলো মেয়েটির বেদনা আক্রোশের সমুদ্র ঢেউ তুফান খেলছে তার হৃদ মাঝারে। সে বলল, সে জানতে ভগবান হতে হয় না, সবাই একদিন বুঝতে পারবে এ কথা। সবার জন্য তুলে রেখেছে স্বয়ং মহাকাল। পরপারে দাঁড়িয়ে সে শুধু অপেক্ষা ছাড়া আর কিছুই ভাববার অবকাশ পাবে না। শুধু বেদনা হবে, এতদিন ধরে আমি কি করলাম, কারো জন্য করলাম, কার জন্য করলাম। নিজেকে এই দাবানলে অন্তক সময় ধরে ভস্মীভূত করেছি কাদের জন্য। কেউ তো আমার নয়, কেউ তো আমার সঙ্গে যাবে না। তাহলে আমি কি করলাম, কি করলাম এই জীবনে? একেবারে সত্য বর্ণনায় দিয়েছে চন্দ্রমল্লিকা। প্রাকৃতিক ঘূর্ণিপাকটাই ঘটাতাই এই রকম কেউ কারো জন্য এতটুকুও ত্যাগ করতে পারে না কিঞ্চিত মর্মমতা। কালের আবর্তমানে সবাইকেই ধ্বংস হতে হবে একদিন। অনন্তকালের জন্য মিলিয়ে যাবে এই পৃথিবী থেকে। মহাকাল এক পলকে হরণ করতে পারে এই জরাজীর্ণ দেহটাকে। কোথায় বাড়ি, কোথায় বা ঘর, মরে গেলে সবই অন্ধকার। সত্যি। ঠিক তখনই আমি বললাম, তোমার কথা শুনে মনে হচ্ছে মরণ নামক বস্তুটা তোমার খুবই চেনা। হ্যাঁ, তাতে মেয়েটি বলল, শুধু চেনা নয় গো, শুধু চেনা নয়, খুবই পরিচিত অধ্যায়। এই মৃত্যুকে যে আমি একেবারে কাছ থেকে দেখেছি গো, একেবারে কাছ থেকে দেখেছি। কিন্তু মৃত্যুর পর সব কিছুই সমান। না ভয়, না রাগ, না খিদে, আশা আকাঙ্ক্ষা কিছুই নেই। সবই সমান্তরাল জলাভূমি। আমি মরেছি, আপনিও মরবেন। এই জগৎ সংসারে প্রত্যেক প্রাণী একদিন না একদিন মিলিয়ে যাবে এই জগৎ সংসারে। মিলিয়ে যাবে এই রক্ত মাংস ভরা দেহটা। মৃত্যু কাউকে ছাড়বে না। কাল একদিন সবাইকে সঙ্গে করে নিয়ে যাবে। ভবপারে নিয়ে যাবে, ভবপারে। ওই ভোর হয়ে এলো, আমার যাওয়ার সময় হয়েছে যে। এই বলে চন্দ্রমল্লিকা উঠে দাঁড়ালেন। তার সাথে আমিও। নতুন সকাল, স্বচ্ছ আকাশ, স্নিগ্ধ বাতাস, নরম আলো। ভগবানের এইরূপ অমৃত শিল্পকলাকে প্রণাম না করে পারলাম না। এমন সুন্দর আর কিছু হতে পারে? হ্যাঁ, চন্দ্রমল্লিকা তাকিয়ে দেখি হঠাৎ করে যেন মনের মধ্যে একটা শান্তির ভাব প্রকাশিত হচ্ছে। মনে কে জানি আভাস দিয়ে যাচ্ছে। মনে হয় সে আমার খুব পরিচিত। তার জন্যই যেন আমার এই সাধনা। রুদ্রকমল মুখ উজ্জ্বল বর্ণ পুষ্পটিত হয়ে উকি মারছে তার নয়ন কোণে। সে আমার দিকে তাকিয়ে দৃষ্টিপাত করে বলল, তবে আমি আসি, আবার দেখা হবে। এবার আমায় অনুমতি দাও, আমি নিজের দেশে ফিরে যাই। এই বলার পর আমি তাকে বললাম,
আবার দেখা হবে মানে? সে কি করে সম্ভব? আমি তো আজই এই জমিদার বাড়ি আতিথেয়তা ত্যাগ করে বিদায় নেব যে। আবার নতুন পথ, নতুন নতুন মানুষ, নতুন পরিবেশ, এই তো আমার জীবন। হাসতে হাসতে সে বলল, এমন একটি কথা যা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এ কি বলল সে? হ্যাঁ, আবার দেখা হবে, নিশ্চয়ই হবে। তুমি চাইলেই হবে। চাঁদের গায়ে যখন কালো কালি লাগবে, গোটা পৃথিবীকে যখন গ্রাস করবে নরম জ্যোৎস্নার আলোক রশ্মি, এক মনে আমাকে স্মরণ করলেই আমাকে আসতেই হবে যে, তাই কি না তারক মুখুজ্জে? এত কষ্ট করলি না এসে কি থাকতে পারি বল? মস্তিষ্ককে তুচ্ছ করে শিহরণ খেলে গেল আপাত মস্তক শরীর জুড়ে। তবে কি যার জন্য আমার এই কাল সাধনা, এত ত্যাগ, এত কঠিন আশা, তবে কি সে এসেছে? সে এসেছে আমার সামনে? হঠাৎ করে নামটা মনে পড়ে গেল, চন্দ্রমল্লিকা। মানে চন্দ্র হচ্ছে চাঁদ আর মল্লিকা হচ্ছে উজ্জ্বল, দুটো মিলিয়ে চন্দ্র উজ্জ্বলা ডামরি। সকল প্রশ্নের উত্তর আমার সামনেই দাঁড়িয়ে। আমি বাক্যহীন হয়ে পড়েছি। চোখ দিয়ে জল ছাড়া আর কিছুই বহিঃপ্রকাশ করবার শক্তি পর্যন্ত নাই। আমি অনর, কাণ্ডহীন শুকনো বৃক্ষ মাত্র। সে দেখতে দেখতে ভোরের বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। আমার দেবী, আমার সাধনা 14 বছর ধরে মহাশ্মশানে বসে তার সাধনা করেছি হেডমন্ধে ঊর্ধ্বগতিতে। ঘোর পূর্ণিমায় চন্দ্রালোকী সজ্জায় বজ্র আসনে বসে ডামরি সাধনা করেছি আমি। অবশেষে চন্দ্র উজ্জ্বলা ডামরি এইভাবে দেখা দিলেন, এইভাবে দেখা দিলেন আমায়। মা, প্রণাম তোমায়, হে ডামরি, তন্ত্র পিশাচ সিদ্ধ উজ্জ্বলা ডামরি দেবী। আবার যেন তোমায় দেখা পাই, আবার যেন তোমায় দেখা পাই, আবার যেন তোমায় দেখা পাই। এইভাবেই শেষ হলো আজকের গল্প চন্দ্র উজ্জ্বলা ডামরি। ঠিক মঙ্গলবার রাত 9 ঘটিকায় এই চন্দ্র উজ্জ্বলা ডামরির দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হবে ভয়। আমি অরিন্দম। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই গল্প রোমাঞ্চ অনুভূতি করতে থাকুন। ধন্যবাদ।